মঞ্চের আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বঙ্গের মানুষ কি ঢাকি সহ বিসর্জনের ব্যবস্থা করছে? ভোটের যা পার্সেন্টেজ যদি আপনি দেখেন, এখন আমি খবরটা করতে বসেছি, 6টায় ভোট শেষ হয়েছে, এখনো বাইরে লাইন আছে, এখনো ভোট পড়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত 3টে পর্যন্ত যে খবর ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে, 3টে পর্যন্ত ভোট পড়েছে 78.68। পরিবর্তে দেখুন, ফেজ 1-এ 3টে অব্দি কত পড়েছিল, মানে 23 তারিখের ভোটে 3টে অব্দি কত পড়েছিল পূর্ববঙ্গ আর দক্ষিণবঙ্গের কিছুটা, সেখানে পড়েছিল 78.77 3টে অব্দি, আর কলকাতায় পড়েছে 78.68। তার নেক টু নেক যাচ্ছে, ওখানেও 3টে অব্দি যেটা পড়েছিল, এখানেও পয়েন্টের কিছু তফাৎ আছে। আচ্ছা, 21-এ ইলেকশন, যে 21-এ বিধানসভা ইলেকশন হয়েছিল, সেখানে 9টার সময় পড়েছিল 15.4। আচ্ছা, তারপরে 2026-এ ফার্স্ট ফেজে পড়েছিল 9টার সময় 18.76। 2026-এ যেটা আজকে যেটা হলো, সেখানে হচ্ছে 18.39। 11টার সময় ফার্স্ট ফেজে হচ্ছে 41%, সেকেন্ড ফেজে 39%, একটু নেমেছে। 1টার সময় 62.18, আর এবারে হচ্ছে মানে আজকে 29, 23-এরটা বললো আগে, 29-এরটা হচ্ছে 61.11। 3টের সময় টোটাল ভোটের পার্সেন্টেজ 2021-এ ছিল 63.4, 2026-এ ফার্স্ট ফেজে ছিল 78.77, সেকেন্ড ফেজে সেটা জাম্প করে বেরিয়ে গেছে 78.868। আর 5টার সময় থেকে এখনো পর্যন্ত আর দেয়নি। আপনারা এটা দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। 5টা, 6টা, 7টা এখনো পর্যন্ত দেয়নি, তারা দিতে পারেনি। যেমন পুরোটা আমরা পাইনি যে কোথায় কত, কোন জেলায় কত ভোট পড়েছে। এখনো পর্যন্ত যা হাতে এসছে, তাতে হুগলিতে 18টা সিট 2021-এ পার্সেন্টেজ ছিল 82, সরি এক মিনিট, হুগলিতে 18টা সিট ছিল 2021-এ, ভোট পড়েছিল 82.17%, আর 3টে অব্দি এখানে পড়েছে 80.77 হুগলিতে। হাওড়ায় 16টা সিট 2021-এ পড়েছিল 80.15, এখানে একটু কম আছে 77.73। কলকাতা 11টা সিট, এইটা দেখুন ভালো করে, কলকাতা 11টা সিট, যেটা কখনো ভাবা যায় না, কলকাতাতে 60.57, মানে ম্যাক্সিমাম হয় 59 থেকে 60 ম্যাক্সিমাম কলকাতার চরিত্র। এবারে পড়েছে 2021-এ, এবারে পড়েছে 3টে অব্দি 78%। নদিয়ায় 17টা সিট 85.41, আর 2021-এ
আর এখন পড়েছে 3টে অব্দি 79। এই যে 2021-এরটা বলছি না, এটা কিন্তু টোটাল, আর এটা হচ্ছে 3টে অব্দি। নদিয়া পড়েছে 85.41, আর 3টে অব্দি নদিয়াতে ভোট পড়েছে 79.79। নর্থ 24 পরগনার 33টা সিট, 21-এ পড়েছিল 80%, 80.57, আর 3টে অব্দি পড়েছে 77.35। পূর্ব বর্ধমান 16টা সিট, 2021-এ পড়েছিল 86.21, এবারে 3টে অব্দি পড়েছে 83.11। সাউথ 24 পরগনা 31টা সিট, সেখানে 83.3%, 21-এ পড়েছিল, আর 3টে অব্দি সাউথ 24 পরগনাতে পড়েছে 76.75। এটা হচ্ছে সিটের অঙ্ক। আপনারা পারলে স্ক্রিনশট তুলে নিতে পারেন। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যেটা দেওয়া হয়েছে, তারপরে আর কোন রকম তথ্য আর জোড়া হয়নি বলে নেওয়া হয়নি, বাকি যা সিটের আছে নেওয়া হয়নি। তবে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মানুষ দলে দলে বেরিয়েছে। এখন যেটা ইলেকশন কমিশনে ফোন করে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে 90% ছাড়িয়ে গেছে। এখনো বিভিন্ন জায়গায় লাইন আছে, এখনো গণনা চলছে, মানে ভোটিং চলছে। এটা ওই 92-93-তে গিয়ে ঠেকবে। এবার প্রায় ভোটটা যে হলো দুটো জায়গায়, এই যে 90-93% করে ভোট হচ্ছে, এটা অ্যান্টি ইনকামবেন্সি তো বটেই, মানে প্রতিষ্ঠান বিরোধী, সরকার বিরোধী ভোট। এখন এখানে তৃণমূলের একটা সুবিধা আছে, বিজেপির একটা সুবিধা আছে, দুটো ক্যাচ আছে। বিজেপির ক্যাচটা কি? বিজেপি প্রথম দিকে যা তোলার উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের একাংশ দিয়ে তারা মোটামুটি তুলে নিয়েছে, যার জন্যই অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা 110টা সিট প্রথম পর্বে আমরা পাবো। আর তাদের হিসেব হচ্ছে এইখানে দক্ষিণবঙ্গে যেটা বাকিটা রয়েছে, গ্রেটার ক্যালকাটা এবং মানে ক্যালকাটা, তারপরে তা আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এটা নিয়ে ওদিক হচ্ছে নদিয়া, এই পূর্ব বর্ধমান, এটা নিয়ে হচ্ছে গ্রেটার ক্যালকাটা আর নদিয়া আর পূর্ব বর্ধমান। এটা থেকে আমাদের 80টা মতো তুলতে হবে। তাহলে এদিকে যদি 80 হয় আর ওদিকে যদি 110 বা 100 হয়, তাহলে আমরা 170-75 হলে আমরা টার্গেটে পৌঁছে যাব। তারপর কি হবে আমি বলছি, যে কেন এখানে অমিত শাহ বসে আছেন এবং ভোটের পরেও, রেজাল্টের পরেও উনি বসে থাকবেন। কেন বসে থাকবেন? তাহলে তারা কারণ, তার সাথে একটা অকাজের লোক নয় এখানে বসে বসে সময় নষ্ট করবে। তার কারণটা কি? তার কারণ নিশ্চয়ই আছে। আর একটা বুদ্ধি তৃণমূল বিজেপি করেছে, যে তৃণমূলকে আটকাতে হলে এক তো বাইরের দাবাং একটা অফিসার নিয়ে এসছেন উত্তরপ্রদেশ থেকে, সে এসে একেবারে এমন হুঙ্কার টুঙ্কার ছাড়ছে, জাহাঙ্গীর বলে পুরো ডায়মন্ড হারবারটা যে কন্ট্রোল করতো, দক্ষিণ 24 পরগনা সহ ডায়মন্ড হারবার, তারকে গিয়ে হুমকি দিল তার পাড়ায়। জাহাঙ্গীর তারপরে আর একটা পাল্টা হুঙ্কার দিল, উনি যদি দাবাং হন আমি তাহলে পুষ্পা বলে আমাদের এখানে সিনেমা হয়েছিল, তো ওখানে দাবাং অফিসার ছিল। তা পুষ্পা কথায় কথায় বলতো পুষ্পা ঝুঁকে যা নেই, এটা ছিল তার স্টাইল, মানে দাড়িতে হাত বুলিয়ে ঝুঁকে যা নেই। জাহাঙ্গীর এরকম মানে হুমকি দিয়েছে।
এটা যখন সোশ্যাল মিডিয়ায় যখন এটা বেরিয়ে আসে, তখন ওই অফিসার তিনি আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওর অফিস চলে যান। যেই শুনেছে কেন্দ্রীয় বাহিনী আসছে, পুষ্পা পেছনের জানলা দিয়ে পুকুর পাড় দিয়ে পালিয়ে গেছে অন্য জায়গায়। তারপর থেকে পুষ্পা আন্ডারগ্রাউন্ড, পুষ্পাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবারেতে আর একটা বুদ্ধি যেটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখ দিয়ে ভবানীপুরে এই শুভেন্দুকে দাঁড় করিয়ে অপোজিশনে একেবারে তাকে কোণঠাসা করে দেওয়া হলো। তিনি গত 7 দিন ধরে সেই যে ভবানীপুরে চক্কর খাচ্ছেন, তিনি অন্য কোথাও যাচ্ছেন না। আজকে তো পুরো বুতে বুতে ঘুরেছেন। যদিও শুভেন্দুও দৌড়দৌড়ি করেছে, প্রচুর দৌড়দৌড়ি করার পর শুভেন্দু বলেছে আমি 30,000 ভোটে জিতব, দাবি করেছে। এখন দাবি কতটা সত্যি কতটা মিথ্যে রেজাল্ট বেরোলে 4 তারিখে বোঝা যাবে। মুখ্যমন্ত্রী এই প্রথম রাস্তায় বেরিয়ে বুতে ঘুরছেন, তার মানে মুখ্যমন্ত্রীর ভেতরে কিন্তু একটা শঙ্কা এসছে। টুকটাক গন্ডগোল যে হয়নি এমন কথা নয়, মানে যেটা হয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে একেবারে বলা যায় যে 1% বা 2%, দুটো জায়গায় কি 3টে জায়গায় হয়তো রিপোলিং হতে পারে। ব্যালট বক্সে গন্ডগোল আছে, ব্যালট বক্সের উপরে টেপ দিয়ে আটকে দিয়েছে, এরকম খবর পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে সেগুলোকে রিপোলিং করার ব্যবস্থা করা হবে। সেটা ইলেকশন কমিশন বলেছে কালকে বা পরশুর মধ্যে এক্সামিন করে জানাবে। এখন তৃণমূলের আর একটা ক্যাচ লাইন আছে, সেটা হচ্ছে মুসলিম এখানে 30% ভোট আছে, যার উপরে ভর করে তৃণমূল নেত্রী এতদিন ধরে চলে এসছেন। এখন তৃণমূলের ওই মুসলিম যে গোষ্ঠীটা আছে, সেখানেও একটা থাবা বসিয়েছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক, সে তো ভাঙড়ের আসনটা সে নেবেই, সম্ভবত ভাঙড় আসনটা সে নেবে। আর একটা আসন নেওয়ার জন্য সে মানে উঠে পড়ে লেগেছে, ফলতা যে কোনো একটা আসন ও একটা নেবে। এই প্রথম দেখা গেল যে শাসক দলকে বিজেপিও তাড়া করছে এবং আইএসএফও তাড়া করছে, মানে বনবাজার ভেঙে ছুটছে। আর উল্টো দেখা গেছে তৃণমূল ধাওয়া করছে বিজেপিকে, কিন্তু কোথাও কোনো বোমা পড়েনি, কোথাও কোনো গুলি চড়েনি। এটা বাঁচোয়া, মোটামুটি বলা যায় শান্তিপূর্ণ ভোট। রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, লোকে একেবারে খেয়ে দিয়ে একেবারে আরাম করে গিয়ে ভোট দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে ভোটিংটা ধীরে ধীরে সমানভাবে উঠেছে। মানে হঠাৎ করে জাম করে আবার থেমে গেছে তা নয়। ওই এতে ফার্স্ট ফেজে যেরকম একদম ধীর লয়ে গিয়েছিল, সেকেন্ড ফেজে সেই ধীর লয়ে। তার মানে মানুষ ঠিক করে নিয়েছে আমি বেরিয়ে ভোট দেব। এখন সেই ভোটটা প্রতিষ্ঠান বিরোধী তো বটেই, বিজেপিকে আনার ভোট নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরার ভোট, সেটা আরো পরিষ্কার হয়ে যাবে ফল বেরোনোর পরে, যখন বিশ্লেষণ করা হবে, বুথ ওয়াইজ যখন বিশ্লেষণ করা হবে তখন বোঝা যাবে, এখন বোঝা যাবে না। এখন একটা প্রেস কনফারেন্স হবে 7:30-8টা নাগাদ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার তিনি একটা প্রেস কনফারেন্স করবেন। প্রেস কনফারেন্স করলে তিনি কি বলেন সেটা আমি আপনাদের জানাবো। তবে 4 তারিখে বোঝা যাবে যে ঠাকুর ঢাকি সহ বিসর্জন হলো নাকি একটা কাঁটে কা লড়াই হলো, সেটা বোঝা যাবে 4 তারিখে। আমি এখনো কোনো কমেন্ট করব না, কারণ ভোট যা পড়েছে তা প্রতিষ্ঠার বিরোধী ভোট, কিন্তু 20% এগিয়ে আছে কিন্তু তৃণমূল
এটা মাথায় রাখবেন। 30%-এর 10% যদি আইএসএফ কেটে নেয়, নওশাদ সিদ্দিকীর, এদিকে হুমায়ুন কবির একটা দল রয়েছে, আর একটা ক্ষিপ্ত একটা মুসলিম গোষ্ঠী রয়েছে যারা তাদের ভোটটাকে কংগ্রেস এবং সিপিএম কে দিয়ে দেবে, তৃণমূলকে দেবে না। তাহলে এই 10% ভোট যদি দিদির এখান থেকে বেরিয়ে যায়, তাহলে 20% ভোটের উপরে তাকে ভরসা করে বাকিটুকু এগোতে হবে। আর বিজেপি ওখানে বেশ কিছু 100 থেকে 110টা আসন টেনে রেখে দিয়েছে, বাকি 70 থেকে 72 থেকে 75টা আসন এখান থেকে তুলতে পারলে কেল্লা পথে। এখন ওয়েট করা যাক 4 তারিখে কি হয়, আর একটা প্রেস কনফারেন্স হবে, এবং কত পার্সেন্ট ভোট শেষ পর্যন্ত পড়লো না পড়লো সেটা পেতে পেতে অনেক রাত হয়ে যাবে, আমি জানাতে পারবো না। আমি 3টে অব্দি যেটা দিয়েছে ওয়েবসাইট থেকে তুলে আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলে থাকবেন। যাচ্ছে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। যে বঙ্গ সন্তানরা এই গণতান্ত্রিক দেশে বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বড় বড় যুবরাজ পোস্টার দিয়ে প্রচার করে, তাদের দেখলে লজ্জা হয়, তাদের কথা শুনলে। গণতন্ত্রেও যুবরাজ, ছি! কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার তিনি নির্দেশ দিতেন, তিনি তো খুব বড় বড় গণতন্ত্রের কথা বলতেন, ক্ষমতায় বসে নয়, তিনি ক্ষমতা যখন বসেন তখন সব আঁকড়ে রেখে দেন, কিন্তু মাঝে মাঝে তিনি পাবলিক খাওয়ানোর জন্যে নানা রকম কথা বলেন। তা তিনি যদি বলতেন, একবার নির্দেশ দিতেন অভিষেকের নামের আগে যুবরাজ কথাটা ব্যবহার করো না, তাহলে পশ্চিমবাংলায় কারোর সাহস হতো না যুবরাজ বলে পোস্টার দিতে। সুতরাং এই দলটা হয়ে গেছে এখন পারিবারিক দল, রাজতান্ত্রিক দল। রানী মমতা, তারপরে তার ছেলে হন আর ভ্রাতুষ্পুত্র যাই হন না কেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দলের নেতা। এটা এখন আর কেবল রাজনৈতিক দলটাই নেই, এটা একটা ব্যক্তিগত পারিবারিক সংস্থার মতো চলছে এবং কর্পোরেট সংস্থাকে ভাড়া করে চলছে, যেখানে আবেগের চেয়ে ডেটা আর পেশাদারি পরামর্শদাতাদের গুরুত্ব বেশি। পুরনো স্কুল বা ওল্ড গার্ড নেতাদের ভাবনার কোনো প্রতিফলন আজ সেখানে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকতে ভালোবাসেন, যে কোনো পদ্ধতিতে তা সে যেভাবেই হোক, যতটা শয়তানি করে হোক না কেন, যিনি ক্ষমতা আঁকড়ে রাখতে ভালোবাসেন, সেখানে সংস্কার মানেই হলো নিজের কর্তৃত্বকে চ্যালেঞ্জ হতে দেয়া। যে দলে তিনিই সব, সেখানে সংস্কারের কোনো জানলা খোলা থাকে না। ফলে সুব্রত বক্সিরা তারা আজ দলের অলংকার মাত্র, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের হাতে নেই। 2026-এর নীল নকশা তাহলে কি হতে চলেছে? 2026-এর বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ফলাফল ইভিএমে বন্দি, জানা যাবে 4 মে। তবে ওই যে বললাম, হাওয়ায় স্পষ্ট সংকেত বিজেপি আসছে। সে হাওয়া কারোর কাছে একটু হাওয়া বলে মনে হচ্ছে, কারোর কাছে প্রবল হাওয়া বা ঝড় বলেও মনে হচ্ছে। সুতরাং বিজেপি আসছে, এটা ধরে নেওয়া বোধহয় যায়, এবং সে আশাটা হবে স্পষ্ট বহুমত নিয়ে। ওই কারোর কাছ থেকে ধার করে সমর্থন নিয়ে সরকার চালাতে হবে না। আর তাই আজ শাসক তৃণমূলের অন্দরে অস্থিরতা, অন্যদিকে বিজেপির সামনে, বিজেপির দরজায় কড়া নাড়া শুরু হয়ে গেছে। আর এই কড়া নাড়ার এই মধ্যেই বিজেপির সামনে এসছে পুরনো ভুল শুধরে নেয়ার সুযোগ। 2021-এ যে ভুল করেছিল, সেই ভুলটা শুধরে নেওয়ার সুযোগ। কারণ বিজেপির কাছে মানুষ আসবেই, ঝড় আসবে। তৃণমূল কংগ্রেসে এসেছিল সিপিএম থেকে আমাদের সমস্ত এলাকায় যত এই সমস্ত আজকে তৃণমূলের যাদেরকে বড় বড় মানে কি বলবো, ডাকসাইটে নেতা, বাহুবলী নেতা বলে যাদের পরিচয়, ওই শাহজাহান থেকে শুরু করে বাবু মাস্টার ইত্যাদি যত দেখছেন, তাদের অতীত কিন্তু সিপিএম এর ঘরেই তৈরি।
তারা সিপিএম থেকে দলত্যাগ করেছে, তো এরা আসবে, বিজেপিতে আসার চেষ্টা করবে। তারা দেখছে, কারণ তৃণমূলের সাধারণ কর্মীরা দিশেহারা হতে শুরু করেছে, আর নেতারা তো আরো বেশি দিশেহারা। কর্মীরা দেখছে নেতারা পালাচ্ছে, সুতরাং তারাও বিজেপিতে আসবে। কর্মীদের নিয়ে অতটা চিন্তা নেই, কিন্তু নেতাদের নিয়ে চিন্তা, তৃণমূলের নেতাদের নিয়ে। বিজেপি কর্মীরা ভাবছে, আবার কি ওপর থেকে কোনো উড়ে এসে জুড়ে বসা নেতা আমাদের নেতা হয়ে যাবে? দলের সামনে থাকবে, সারিতে থাকবে, তারা লিড করবে, অথচ দুদিন আগে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিজেপি কর্মীরা। সুতরাং বিজেপির যারা নেতৃত্বে আছেন তাদের উচিত নিচু তলার কর্মীদের মানসিকতাকে, চিন্তাধারাকে গুরুত্ব দেয়া। আর যারা তৃণমূল থেকে আসতে চাইছেন তাদের কড়া স্ক্রুটিনির মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, কেবল ক্ষমতা পাওয়ার জন্য যারা আসে, ক্ষমতা চলে গেলে তারা আবার সবার আগেই পালাবে। 2021-এ তো সেটাই দেখেছেন, তাই নয়? সিদ্ধান্ত তাহলে কার হাতে? শেষে সেই যে গানটি দিয়ে শুরু করেছিলাম সেই গানের কথায় ফিরে আসি। মমতার গানটি নিশ্চিতভাবেই সুরে বাঁধা নয়, রীতিমতো বেসুরে, এবং এটা নিয়ে অনেক রকম ফানি ভিডিও, মজার ভিডিও তৈরি হয়েছে। কিন্তু এই গানটিতে রাজনীতির সুরটা কিন্তু বুঝে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে। একদল পালাচ্ছে বাঁচার তাগিদে, বিজেপিতে আসার চেষ্টা করছে ক্ষমতার লোভে, এমনকি নিজে এবং নিজের ভাইপোকে বাঁচাতে, নিজের কাছের লোকদের বাঁচাতে। যদি ক্ষমতা চলে যাওয়ার পরেও মমতা বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ায়, অবাক হবেন না, এটা বলে দিলাম। সুতরাং এর মাঝে আছে সাধারণ বিজেপি কর্মীরা, শুধু নয়, বিজেপিকে ভোট দিয়েছে যারা, সেই সাধারণ মানুষ কি চাইছে সেটাও ভাবতে হবে বিজেপির নেতাদের। মানুষ চায় স্বচ্ছতা, মানুষ চায় এমন এক নেতৃত্ব যারা দল বদলালেও নিজেদের মেরুদণ্ড বদলায় না। তৃণমূলের সংস্কারের আশা হয়তো বাতুলতা, কিন্তু বিজেপির সতর্ক হওয়ার সুযোগ এখনো আছে, নইলে 21-এর ভুল আবার আরো বহুগুণ বড় হয়ে ফিরে আসবে। তখন সেই অতল জলের ছবির আহ্বান, অতল জলের আহ্বান নামে যে একটি ছবি সিনেমা ছিল, আপনারা একটু পুরনো দিনের মানুষদের হয়তো মনে আছে, সেই ছবির একটি বিখ্যাত গান ছিল, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। সেই গান গাইলে প্রেমিক প্রেমিকা তারা তাদের এই গান গেয়ে মনের দুঃখ আবেগ করে আবার মিলনের জায়গায় পৌঁছতে চেষ্টা করতে পারেন, কিন্তু এই গান গেয়ে গাইলে রাজনীতিতে ফিরে আসা যায় না। মানুষের ভালোবাসা ও বিশ্বাস হারিয়ে ফেললে ফিরে পাওয়া খুব কষ্টকর, যেটা আজকে সিপিএম হাড়ে হাড়ে বুঝছে। মানুষ বলবে সবার চেহারা এক, তা সে তৃণমূল হোক, এরা সেদিন বলবে যে তারা যদি এই নেতারা আসে, বলবে দেখেছেন ওরাই এসে আজকে এখানে নেতা হলো, সব দল এক। সুতরাং সাবধান বিজেপি। দর্শক, আপনারা কি মনে করেন, ডুবন্ত জাহাজ থেকে যে ইঁদুরের পাল বাঁচার তাগিদে বিজেপির জাহাজে উঠবে বলে ঝাঁপ দিতে তৈরি, তাদের কি নেওয়া উচিত দলে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আজকের এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ক্যালকাটা ডায়ালগস আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।